নমস্কার, আমি আকাশ। আপনি এসেছেন টুডে স্পেশাল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর। প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটি চেপে দেবেন এই ধরনের নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো সবচেয়ে বড় খবরে। আরো ক্ষীণ হচ্ছে দূরপাল্লা রেল পরিষেবার আশা। সারা দেশে দূরপাল্লা ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরো কয়েক মাস দেরি হতে পারে। করোনা পরিস্থিতির উন্নতির পরে আশা করা হয়েছিল আগামী 1 এপ্রিল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে, কিন্তু মহারাষ্ট্র, গুজরাট, কেরল, মধ্যপ্রদেশ সহ কয়েকটি রাজ্যে ফের করোনার আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় পরিষেবা স্বাভাবিক হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। কোভিড পরিস্থিতিতে যেসব দূরপাল্লার স্পেশাল ট্রেন চলছিল তার মেয়াদ ছিল 31 মার্চ পর্যন্ত। রেল সূত্রে খবর, স্পেশাল ট্রেনের মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে। কয়েকটি ট্রেনের মেয়াদ জুন মাস পর্যন্ত বাড়ানো হয়েছে। তা থেকে ধরে নেওয়া হচ্ছে 1 এপ্রিল থেকে দূরপাল্লা ট্রেন চলাচল স্বাভাবিক হবে না। বর্তমান দেশে চাহিদার ভিত্তিতে প্রায় 75% দূরপাল্লা ট্রেন চলছে। রেল সূত্রে খবর, যেসব দূরপাল্লার বিশেষ ট্রেন চলছে তার সবকটিতে যাত্রী চাহিদা এখনো তেমন বাড়েনি। প্রধান শহরগুলির মধ্যে চলাচল করে এমন কয়েকটি বিশেষ ট্রেনই শুধু টিকিটের চাহিদা 100% বেশি থাকলেও সামগ্রিক চাহিদা এখনো 60 থেকে 65% মধ্যে ঘোরাফেরা করছে। রেলকর্তারা জানান, ট্রেনে স্লিপার এবং এসি 3 টিয়ারের চাহিদা বাড়লেও প্রথম শ্রেণীর চাহিদা এখনো কম। বিভিন্ন ইন্টারসিটি ট্রেনে চেয়ার কারের চাহিদা 70% কাছাকাছি রয়েছে। স্বাভাবিক সময় নিরিখে এই চাহিদা বেশ কম বলেই মনে করছেন তারা। রেলের একাংশের মতে কোভিড পরিস্থিতির জন্য এখনও পর্যটন ক্ষেত্র পুরোপুরি চাঙ্গা হয়নি। প্রবীণ যাত্রীদের বড় অংশ ট্রেন এড়িয়ে চলছেন। হাওড়া এবং শিয়ালদহে শহরতলি ট্রেনে যাত্রীদের সংখ্যা এখন অনেকটাই বাড়লেও তা প্রাক করোনা পরিস্থিতির তুলনায় কয়েক লক্ষ কম। করোনা পরিস্থিতির মধ্যেও বিগত বছর তুলনায় পণ্য পরিবহনে আয় উল্লেখযোগ্য অগ্রগতি আশা করছে রেল। প্রসঙ্গত, আর্থিক বছর শেষ হওয়ার আগেই বিগত বছরে পণ্য পরিবহনের সীমা অতিক্রম করেছে রেল। তবে এও ঠিক যে রেলের বিভিন্ন শ্রেণীতে আগে যেসব আর্থিক ছাড়ের সুবিধা মিলত তা এখন স্থগিত রয়েছে। টিকিট সংরক্ষণ করতে গেলেও আগের চেয়ে যাত্রীদের অনেক বেশি টাকা গুনতে হচ্ছে বলে অভিযোগ। এর ফলে যাত্রী পরিবহন খাতে ক্ষতি এড়াতেই রেল বিশেষ ট্রেনের মেয়াদ বাড়াচ্ছে বলে অভিযোগ অনেকের, যদিও তা মানতে নারাজ রেল কর্তাদের অনেকেই। পরবর্তী বড় খবর আসছে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার আপডেট শীঘ্রই। WBITA-Info প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সাপোর্ট চ্যাট থ্রেডস নামের এই নয়া ফিচার নিয়ে এখন ব্যস্ত হোয়াটসঅ্যাপ নির্মাতারা। এর মাধ্যমে সরাসরি হোয়াটসঅ্যাপের যে কোনো সমস্যা যেমন ক্র্যাশ হওয়া, ল্যাগ করা ইত্যাদি সরাসরি সংস্থাকে রিপোর্ট করতে পারবেন ব্যবহারকারীরা। নির্মাতাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন উপভোক্তারা। আর কয়েকদিনের মধ্যেই এমন আপডেট আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। WBITA-Info প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সাপোর্ট চ্যাট থ্রেডস নামের এই নয়া ফিচার নিয়ে এখন ব্যস্ত হোয়াটসঅ্যাপ নির্মাতারা। এর মাধ্যমে সরাসরি হোয়াটসঅ্যাপের যে কোনো সমস্যা যেমন ক্র্যাশ হওয়া, ল্যাগ করা ইত্যাদি সরাসরি সংস্থাকে রিপোর্ট করতে পারবেন ব্যবহারকারীরা। পুরো ব্যাপারটাই হবে সাধারণ হোয়াটসঅ্যাপ চ্যাটের মতো। তাছাড়া প্রাইভেসি নিয়েও চিন্তা নেই, কারণ এটি এন্ড টু এন্ড এনক্রিপশন। নয়া ফিচারটি কেমন হতে পারে? সম্ভাব্য ইউজার ইন্টারফেসের কিছু ছবি প্রকাশ করেছে। ফিচারটি থাকবে হোয়াটসঅ্যাপের সেটিংসে। এখানে কন্ট্যাক্ট আজ নামে থাকবে এই থ্রেডের অপশন। সেখানে গিয়েই জানানো যাবে অভিযোগ। খুব শীঘ্রই সংস্থা অ্যান্ড্রয়েড ও iOS অ্যাপ ভার্সনে এই ফিচার আসবে বলে জানিয়েছে WBITA-Info। পরবর্তী বড় খবর, দল ছাড়লেন তৃণমূলের অভিনেত্রী বিধায়ক। সুব্রত বক্সিকে চিঠি দিয়ে বিস্ফোরক দেবশ্রী রায়। শেষ পর্যন্ত দল ছাড়লেন রায়দিঘির বিধায়ী তৃণমূল বিধায়ক তথা অভিনেত্রী দেবশ্রী রায়। নিজের অবস্থানের কথা জানিয়ে এদিন তিনি দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি দিয়েছেন বলে তৃণমূল সূত্রের খবর। এবার রায়দিঘি থেকে তৃণমূল প্রার্থী করেছে অলোক জলদাতাকে। দেবশ্রী রায়কে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। গত বেশ কয়েক মাস ধরেই রায়দিঘির তৃণমূল বিধায়ককে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। এদিনই তারই অবসান হলো। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের আগে দেবশ্রী রায় বলেছিলেন ব্যক্তিগতভাবেই তিনি রায়দিঘিতে দাঁড়াতে চাইছেন না। তাকে এবার প্রার্থীও করেনি তৃণমূল। দল ব্যবহার করছে, সম্মান দেয়নি। এদিন দেবশ্রী রায় তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেছেন দল তাকে ব্যবহার করেছে, কিন্তু তাকে সম্মান দেওয়া হয়নি। দুবার বিধায়ক হওয়ার পরেও তাকে মন্ত্রী না করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি পশুদের নিয়ে কাজ করলেও সরকারের অ্যানিমাল রিসার্চ ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান না করা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন। এর আগে তৃণমূলের একাংশের বিরুদ্ধে হুমকি ফোনের অভিযোগও তিনি করেছিলেন। অভিযোগ করেছিলেন তৃণমূলের ওই অংশ চায় না তিনি রায়দিঘির বিধায়ক থাকুন, তবে তিনি রাজনীতির ময়দানে থাকবেন বলে জানিয়েছেন দেবশ্রী রায়। যোগ দিচ্ছেন কি তাহলে বিজেপিতে? দেবশ্রী রায় তৃণমূল ছাড়তেই প্রশ্ন উঠেছে, তাহলে কি তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন? কেননা যেদিন শোভনদীপ চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, সেদিনই বিজেপির সদর দপ্তরে গিয়েছিলেন দেবশ্রী রায়ও। রবিবার বিজেপির প্রার্থী তালিকায় বেহালা পূর্বে জায়গা না পেয়ে দল ছাড়ার কথা জানিয়েছেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সেই পরিস্থিতিতে দেবশ্রী রায়ের গেরুয়া শিবিরে যাওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তবে দেবশ্রী রায় জানিয়েছেন তিনি এখন অভিনয় জগতে ফিরতে চান। তার হাতে বেশ কয়েকটি অফার রয়েছে বলে জানিয়েছেন তিনি। পরবর্তী বড় খবর, কাজ করবে না পুরনো ইউজার আইডি। 1 এপ্রিল থেকে বদলে যাচ্ছে ব্যাংকের একগুচ্ছ নিয়ম। চলতি বছরের 1 এপ্রিল দিনটা
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বদলে যাচ্ছে বহু নিয়মকানুন। এমনিতেই এই দিন থেকে দেশ জুড়ে অর্থনীতির নতুন নিয়মকানুন জারি হয়, কার্যকর হয় নতুন সুদের হার সহ বিভিন্ন নতুন ব্যবস্থা। এবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের অনলাইন লেনদেনের নিয়ম আমূল বদলে যাচ্ছে। বদল আসছে 3টি নিয়মে। সদ্য একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংযোজন ঘটিয়েছে কেন্দ্র সরকার। সেই সময় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে মিশে গিয়েছে আরও 2টি ব্যাংক, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া বা ইউবিআই এবং ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স বা ওবিসি। সংযোজনের পর থেকে এতদিন নিজেদের ব্যাংকের ইউজার আইডি, আইএফএসসি ও এমআইসিআর কোড কিংবা চেকবুক বদল করতে হয়নি ইউবিআই ও ওবিসি ব্যাংকের গ্রাহকদের। কিন্তু এবার সেই সমস্ত আইডি কোড বদল করতে হবে, বদলে ফেলতে হবে চেকবুকও, নয়তো 1 এপ্রিল থেকে আর্থিক লেনদেনে বিরাট সমস্যার মুখে পড়বেন গ্রাহকরা। ব্যাংকিং ইউজার আইডি বদল এখন বেশিরভাগ লেনদেনই হয় অনলাইনে, আর এই লেনদেন হোক কিংবা মোবাইল বা ইন্টারনেট ব্যাংকিং হোক, সব ক্ষেত্রে ইউজার আইডি অতি গুরুত্বপূর্ণ। পিএনবির সঙ্গে সংযোজনের পরও ইউবিআই ও ওবিসি ব্যাংকের গ্রাহকদের নিজেদের ইউজার আইডি বদল করতে হয়নি। পুরনো আইডি দিয়েই লেনদেন করেছিলেন তারা। এবার সেই সুখের দিন শেষ। 31শে মার্চের মধ্যে পুরনো ইউজার আইডি বদলে ফেলতে হবে তাদের, অন্যথায় মোবাইল ইন্টারনেট ব্যাংকিং এর সুবিধা পাবেন না ওই গ্রাহকরা। আইএফএসসি ও এমআইসিআর কোডের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। 31শে মার্চ বাতিল হয়ে যাবে ওই 2 ব্যাংকের আইএফএসসি এবং এমআইসিআর কোড। তাই পরিষেবা অব্যাহত রাখতে ইউবিআই এবং ওবিসির গ্রাহকদের উচিত যে সমস্ত জায়গায় তাদের অ্যাকাউন্ট নম্বর টাকা ট্রান্সফারের জন্য দেওয়া হয়েছে সেখানে নতুন আইএফএসসি কোড জানানো এবং তা বদলের জন্য আবেদন করা। চেকবুক বাতিল। ইউবিআই ও ওবিসি ব্যাংকের গ্রাহকদের পুরনো চেকবুক বাতিল হবে। ইতিমধ্যে যে সমস্ত গ্রাহকরা নতুন চেকবুক নিয়েছেন তাদের অবশ্য কোনো চিন্তার কারণ নেই। তবে পিএনবি টোল ফ্রি নম্বর অথবা ইমেল প্রোটেক্টেড লগ ইন করলে গ্রাহকরা সমস্ত সুবিধা পাবেন। চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসম্মত খবরে। সুস্থ ফিট চেহারা চান, রোজ ভাত খান। কথাতেই আছে ভেতো বাঙালি। ভাত আর বাঙালির দীর্ঘদিনের একটা আন্তরিক সম্পর্ক রয়েছে, যা চিকিৎসকদের হাজার নিষেধ সত্ত্বেও ছিন্ন হয় না। এদিকে ভাত খেলে মোটা হয়ে যাওয়ার ভয়ও আছে। ভাতের প্রতি প্রেম যার যত বেশি, তার ওজনও তত বেশি। মেয়েদের ভুঁড়ি যতই বাড়ুক, একবেলা ভাত না খেলে সারা দিনটাই যেন মাটি। তবে পুষ্টিবিদ আর বিশেষজ্ঞদের মতে ভাতে রয়েছে এমন বেশ কয়েকটি পুষ্টিগুণ যা আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত জরুরি। আসুন সে বিষয়ে তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমত, ভাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে যা শরীরে প্রচুর শক্তির যোগান দেয়। তবে ভাতে কার্বোহাইড্রেটের মাত্রা বেশি থাকলেও এটি একটি লো ফ্যাট, লো সুগার জাতীয় খাবার। তাই ভাত আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। দ্বিতীয়ত, ব্র্যান অয়েল বা চালের থেকে তৈরি তেল আমাদের হার্টের জন্য খুবই উপকারী। এই তেলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। এছাড়াও নিয়মিত এই তেলের রান্না খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে। তৃতীয়ত, ভাতে কোলেস্টেরল আর সোডিয়াম নেই, তাই যাদের হাইপার টেনশনের সমস্যা রয়েছে তারা নির্দিষ্ট পরিমাণে ভাত খেতে পারেন, উপকৃত হবেন। চতুর্থত, একটা ধারণা আমাদের অনেকের মধ্যেই প্রচলিত আছে যে ভাত খেলে মোটা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়, কিন্তু বাস্তবে অন্য সব খাবারের মতোই নির্দিষ্ট পরিমাণে খেতে পারলে মোটা হওয়ার সম্ভাবনা নেই বলেই চলে। পুষ্টিবিদরা জানাচ্ছেন 100 গ্রাম ভাতে রয়েছে প্রায় 100 গ্রাম ক্যালোরি। পঞ্চমত, ভাত একেবারেই গ্লুটেন মুক্ত একটি খাবার। অনেকেরই গ্লুটেনযুক্ত খাবার সহ্য হয় না, তাই পুষ্টিবিদদের মতে ভাত একটি নন অ্যালার্জিক খাবার। ষষ্ঠমত, ভাত খেলে মোটা হয়ে যাবেন, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। ভাতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন ডি, নিয়াসিন, ভিটামিন বি1, থায়ামিন, ক্যালসিয়াম আর ফাইবার। তাই ব্যালেন্সড ডায়েটের ক্ষেত্রে অল্প পরিমাণে ভাত রাখতেই হবে। পরবর্তী বড় খবর, কোভিড ভ্যাকসিনের দাম কমতে চলেছে ভারতে। মোদী সরকারের বড় বার্তা। সামনেই ভোট, তার আগে বিভিন্ন রাজনৈতিক দল বহু ইস্তেহার চমক দিয়ে উপস্থিত হতে চলেছে। তাতে কোভিড ভ্যাকসিনের প্রসঙ্গ থাকবে কিনা তা নিয়ে রয়েছে জল্পনা। এমন এক পরিস্থিতিতে মোদী সরকার কোভিড ভ্যাকসিনের দাম কমিয়ে দেওয়ার ঘোষণা করলো। 200 টাকা প্রতি ডোজ থেকে কমতে পারে দাম। জানা গিয়েছে কোভিডের ভ্যাকসিনের দাম ডোজ প্রতি 200 টাকা থেকে নেমে যেতে পারে। প্রতি কোভিড ভ্যাকসিন ডোজের দাম কমিয়ে আবার এ বিষয় নিয়ে এদিন পর্যালোচনা বৈঠক সম্পন্ন হয়। তারপরে স্বাস্থ্য মন্ত্রক কথা জানায়। জানা গিয়েছে কোভিশিল্ডের দাম প্রতি ডোজ 200 টাকার নিচে নামানোর জন্য বার্তা দেন সরকারি প্রতিনিধিরা। আর পর্যালোচনা বৈঠক শেষে সেই দাম কমানোর প্রসঙ্গে সম্মতি আসে প্রস্তুতকারী সংস্থার প্রতিনিধির তরফে। সরকার কত টাকায় নিচ্ছে ভ্যাকসিন? জানা গিয়েছে আগে সরকার প্রতি ডোজে 210 টাকা করে কোভিশিল্ড ভ্যাকসিনের জন্য খরচ করত। তবে এবার থেকে ডোজ প্রতিটা 150 টাকা করে কিনতে পারবে সরকার। এমন তথ্য প্রকাশ পেয়েছে এক প্রথম সারির সংবাদ মাধ্যমে। আবারও রাজ্য রাজনীতির মহল থেকে বড় খবর। প্রার্থী অপছন্দ, ক্যানিং পশ্চিম বিধানসভায় বিজেপির তুমুল বিক্ষোভ। এতদিন ক্যানিং পশ্চিম বিধানসভায় প্রচার সারছিলেন তৃণমূল ও এসইউসিআই এর প্রার্থীরা। বিজেপি কাকে তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করাবে তাই নিয়েই ছিল অপেক্ষা। কিন্তু প্রার্থীর নাম ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়লেন খোদ বিজেপি কর্মী সমর্থকদের একাংশ। এবার ক্যানিং বিধানসভা কেন্দ্রে বিজেপির হয়ে দাঁড়াচ্ছেন অর্ণব রায়। কিছুদিন আগেই তিনি তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন, তাই নিয়ে আপত্তি তুলেছে বিজেপির কর্মীদের একাংশের।
তাদের বক্তব্য, একজন নতুন সদস্যকে এই অঞ্চল থেকে দাঁড় করানো মোটেও ঠিক হয়নি দলের। এইভাবে আদি নব্য বিজেপির দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়ল 138 নম্বর বিধানসভা কেন্দ্রে। সোমবার দুপুরে বিজেপি নেত্রী মায়া বাগের নেতৃত্বে ক্যানিং বাস স্ট্যান্ড এলাকায় হাতে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হলেন আদি বিজেপির নেতা নেত্রীদের একটি অংশ। এদিকে কেন্দ্র থেকে তৃণমূল থেকে প্রার্থী হয়েছেন পরেশরাম দাস এবং SUCI এর প্রার্থী হয়েছেন নারায়ণ নস্কর। সমস্ত দিক বিবেচনা করে শেষ মুহূর্তে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। কিন্তু দলের একাংশের মধ্যে ক্ষোভ থাকলেও বাকি বিজেপি কর্মী সমর্থকদের দাবি ক্যানিং পশ্চিম কেন্দ্রে ব্যাপক লড়াই হবে। কোনো রাজনৈতিক দল 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। সেই কঠিন পরিস্থিতিতে বিজেপি অর্ণব রায়ের মতো একজন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বকে প্রার্থী করায় হাড্ডাহাড্ডি লড়াই হবে। একই সঙ্গে তাদের দাবি এই ক্যানিং পশ্চিম কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী জয়লাভ করবে বলেই 100% নিশ্চিত। তাছাড়াও অর্ণব রায় ছাড়া অন্য কাউকে দল প্রার্থী করলে তৃণমূল কংগ্রেস এক প্রকার ওয়াক ওভার পেয়ে যেত, ফলে সেটা আর হবে না। তবে বিক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থকদের মতে যে নেতার কোনো অস্তিত্ব নেই সেই ব্যক্তি যদি প্রার্থী হয় সেটা মেনে নেওয়া সম্ভব নয়। তাছাড়া একবার কংগ্রেস একবার তৃণমূল কংগ্রেসে যাচ্ছে আর আসছে, আচমকাই বিজেপিতে ঢুকে রাতারাতি প্রার্থী হয়ে গেলেন কিভাবে? ফলে এই কেন্দ্রে এক প্রকার তৃণমূলের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে বিজেপির দক্ষিণ 24 পরগনার পূর্ব জেলার সহ সভাপতি দীপক নস্কর বলেন, এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হেরে যাবে বলে পরিকল্পিতভাবে এমন ধরনের ঘটনা ঘটাচ্ছে। তবে ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, সবাই অধিকার আছে গণতান্ত্রিকভাবে বিক্ষোভ দেখানোর। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী অর্ণব রায় বিপুল ভোটে জয়লাভ করবে মানুষের আশীর্বাদে।